দেশের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে ঘোষণা করেছেন যে 25শে জুন সংবিধান হত্যা দিবস হিসেবে চিহ্নিত করা হল। কারণ এই দিন ভারতবর্ষের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতীয় বহুত্ববাদ, ভারতীয় সংবিধান, ভারতবর্ষের মানুষের প্রতিবাদ করবার অধিকার, কথা বলার অধিকারকে কার্যত বাজেয়াপ্ত করে ইন্দিরা গান্ধী ভারতের মানুষের বুকের ওপর একটি স্টিম রোলার চালিয়েছিলেন। জরুরি অবস্থার সেই কালো দিনগুলোর কথা আজকে নতুন করে কাউকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই প্রজন্মের জানার প্রয়োজন আছে। 1,20,000 মানুষ ইন্দিরা গান্ধীর জেলে বন্দী ছিলেন এবং যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নামে, আরএসএস এর নামে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস আক্রমণ করছে, কারণ এই মুখ্যমন্ত্রী তখন সেই দলই ছিলেন, সেই 1,20,000 বন্দীদের মধ্যে 73,000-এর কিছু বেশি সংখ্যা ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, যারা বিভিন্ন সময় সত্যাগ্রহ করেছেন, প্রত্যেককে ধরা হয়েছে। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও জেলের মধ্যে ছিলেন। অবর্ণনীয় অত্যাচার হয়েছিল সেই সময়। বহু মানুষ বাড়ি থেকে বেরিয়েছেন, কোনোদিন তাকে ফিরে পাওয়া যায়নি, তার দেহ পর্যন্ত উদ্ধার করা যায়নি। আমাদের এই রাজ্যের একজন প্রথিতযশা সাংবাদিক বরুণ সেনগুপ্ত, তিনি গ্রেপ্তার হয়েছিলেন যখন প্রচন্ড গরম পড়তো, তখন তাকে কলকাতার জেলে রাখা হতো এবং যখন ব্যাপক ঠান্ডা হতো, মানে ভারী শীতে, তাকে পৌঁছে দেওয়া হতো উত্তরবঙ্গের কোনো জেলে। ঠিক একইভাবে জর্জ ফার্নান্ডেজ বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন প্রদেশে তাকে ঘোরানো হয়েছিল শুধুমাত্র যে প্রকৃতির চাপটা বা প্রকৃতির স্পর্শটা, সেই যন্ত্রণাটা যাতে তিনি অনুভব করতে পারেন। সমস্ত সংবাদ মাধ্যমকে কার্যত বাজেয়াপ্ত করে মানুষের সমস্ত অধিকারকে স্তব্ধ করে দিয়েছিল কংগ্রেস, যারা আজকে গণতন্ত্রের কথা বলছে, সংবিধানকে হাতে করে নিয়ে ঘুরছে। সংবিধান পকেটে রাখবার কোনো জিনিস নয়, সংবিধান ভারত আত্মা, সংবিধান ভারতীয় জীবনের জীবনশৈলী। আজকে তাকে কালিমা লিপ্ত যদি কেউ করে থাকে, তাহলে তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। শ্রীমতী গান্ধীর নেতৃত্বে 25শে জুন 1975-এ যে জরুরি অবস্থা জারি হয়েছিল, আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুসারে অমিত শাহ রাজ্যের গৃহমন্ত্রী আজকে গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে সেটি ঘোষণা করেছেন যে আজ থেকে 25শে জুন সংবিধান হত্যা দিবস হিসেবে আমরা পালন। বাস এবার যে চুরি করলে যিনি কাউন্সিলর, তার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে তার কিছু লোকজন গিয়ে চার্চের যিনি প্রধান রয়েছেন তাকে হুমকি দিয়েছেন শুধুমাত্র একটা মাঠটাকে দখল করা দিয়ে। তো চার্চের কাছে অত বড় মাঠ আছে, সেখানে কত প্রমোটিং হতে পারে, সিন্ডিকেটরা কত মাল সাপ্লাই করতে পারে, কত নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, কাউন্সিলরের কাছে কত টাকা আসতে পারে, 75-25-এর ভাগে একটা কত অঙ্ক বেরোতে পারে, তার হিসাব করবে না। একটা কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, সে জিতেছে, তার সামনে এত বড় জমি সে ছেড়ে দেবে, এটাই তো কাজ। এর মধ্যে আপনারা আশ্চর্য হচ্ছেন কেন? এগুলোর কোনো অন্যায় নয়, এগুলো তৃণমূলের এটাই পদ্ধতি। জায়েন্ট সিং এর যে বাড়ি, সেই বাড়িটা বলছে কলকাতা পুরসভা, এই কামারহাটি পুরসভা তারা জানতোই না, পুরসভার অনুমতি ছাড়া কি করে বাড়িটা হলো এবং কার জমিতে হলো, সেটাই এই মুহূর্তে ইনভেস্টিগেশন চলছে যে কার জমি কিভাবে করলো। তাহলে চেয়ারম্যান সমেত পুরো কলকাতা পুরসভার চেয়ারম্যান সমেত কামারহাটি পুরসভার সমস্ত কাউন্সিলর, সমস্ত যারা ওখানে ইঞ্জিনিয়ার আছে, প্রত্যেককে একসঙ্গেই কোন নেত্রালয়ে পাঠানো উচিত চোখের পরীক্ষা করানোর জন্য। এই সমস্ত তামাশা, এই ধরনের স্টেটমেন্ট, এর কোনো মূল্য আছে? মানুষ এগুলো বিশ্বাস করে? আপনি যান দমদম পুরসভায়, 1 নম্বর গেটে গিয়ে নামুন, কোন রিক্সা পুলারকে বলুন আমি চেয়ারম্যানের বাড়িতে যাব, আপনাকে জিজ্ঞাসা করবে চেয়ারম্যানের পুরনো বাড়ি না নতুন বাড়ি।
পুরনো বাড়ি দেখবেন, পর্ণকুটির, নতুন বাড়ির চেহারাটা দেখে নেবেন। এটাই তো সার্বিক চিত্র পশ্চিমবঙ্গের। সবাই লুট করছে, নেতার সঙ্গে ছিল, নেতার আশীর্বাদ পেয়েছে, সে একটা বাড়ি বানিয়েছে, সেটা নিয়ে মানুষ হিংসা করছে। এটা কি করে হয়? শুধু বাড়ি নয়, সুমিতা, ওনার বিরুদ্ধে যেটা অভিযোগ হচ্ছে যে একাধিক মহিলার সাথে এই রায়ত সিং এর অবৈধ সম্পর্ক, এবং সেটা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। তারপর এতটাই ছিল ওই অঞ্চলের মহিলারা পর্যন্ত দেখুন, কারোর সঙ্গে কার সম্পর্ক আছে এইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কোনো মহিলা নিয়ে কোনো একজন বিখ্যাত, তার সঙ্গে কি সম্পর্ক ছিল, কোন মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, সেই থানা অভিযোগ দায়ের হয়েছিল কিনা, এটা কোনো বিতর্কের বিষয় নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনি একচেটিয়া একাধিপত্য এলাকায় প্রতিষ্ঠা করতে পেরেছিল, এবং সেটা রাজনৈতিক নেতাদের সম্মতি ছাড়া, শাসক দলের আশীর্বাদ ছাড়া, তাদের অনুমোদন ছাড়া সম্ভব নয়। এখন প্রত্যেকেই তাকে ঝেড়ে ফেলতে চাইছেন, দল থেকে তার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন, কিন্তু এভাবে কাউকে আটকে রাখা যায় না। সৌগত রায়ের পর মদন মিত্র যখন বলছেন হুমকি পেয়েছেন, পাশাপাশি তিনি ওটা অভিযোগটা বিজেপি দিকে ঠেলছেন। তিনি বলছেন বিজেপি কামারহাটির অঞ্চল সেটা দখল করতে চায়, এবং এই ঘটনার পেছনে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এর নাম করছেন। তিনি যে তাদের হাত রয়েছে বিজেপির মদতে। কবে এবার উনি আবার কবে ফোন পেলেন? গতকাল। কখন? ভোরবেলায় মানুষরা সারা রাত্রি পরিশ্রম করে, যে চারিদিকে এত জনসম্পর্ক করে, যে ভোরবেলায় ফোন করে, যে কি শুনতে কি শুনেছে, কোন ফোন কার শুনেছে, আদৌ ঠিক কিনা এরই কোনো ভিত্তি নেই, ফোনে গল্প বলছেন। উনি জানিয়ে ছিলেন তা নিয়ে থাকুন না, কেন সবের মধ্যে ঢুকছেন? ওর সঙ্গে কার সম্পর্ক আছে, কাকে নিয়ে ঘুরতো, কার সঙ্গে কার ছবি, এ নিয়ে তো বিজেপি কিছু বলতে চাইছে না। বিজেপি বলছে যে উনি ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, রসসিক্ত থাকুন, মানুষকে আনন্দ দিন। যখন মদন জ্বরে 16 থেকে 67 সবাই আক্রান্ত, তখন ওনার কেন এইসব গোলা বারুদ বন্দুক, তার মধ্যে আবার হুমকির মধ্যে ঢুকতে চাইছেন কেন? উনি গানের কথা বলুন, সুরের কথা বলুন, বিজেপিকে নিয়ে টানাটানি করছেন কেন? মদন মিত্র এবারে জয়ন্ত সম্পর্কে যাবতীয় দায়ভার চাপাচ্ছেন